আমাদের আজকের গল্প গৌতম রায়ের কলমের নৃশংস। গল্প পাঠে রয়েছে শুভ, শুভম, রাজ চট্টোপাধ্যায়, প্রীতম, বর্ণালী, প্রত্যুষা এবং আমি অপূর্ব। গল্পটি মন দিয়ে শুনুন। তবে হ্যাঁ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করবেন এবং গল্পটি ভালো লাগলে হাইপ বাটনে ক্লিক করে গল্পটিকে হাইপ করবেন। এরকম গোয়েন্দা গল্প আর অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায়ই নিয়ে আসি। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। পুকুরের কোনায় একা একা বসেছিল অলোক। আজ আর তার অফিসে যাওয়া হয়নি, আর এরকম অফিসে না যাওয়া তার প্রায়ই হয়ে যাচ্ছে। অলোক কলকাতায় একটা ভালো অফিসে চাকরি করে, মাইনেপত্র বেশ ভালোই পায়। পৈতৃক সূত্রে পাওয়া প্রায় 5 কাঠা জমি ফাঁকাই পড়েছিল। বাবা জীবিত থাকাকালীন প্রায়ই বলতেন, হ্যাঁ, জমিটা অনেক দিন থেকে ফাঁকা পড়ে আছে। জানিসই তো, জমি বেশি দিন ফাঁকা ফেলে রাখতে নেই। দিনকাল যা পড়েছে, কবে বলতে কবে বেহাত হয়ে যায়। চাকরি তো মোটামুটি ভালোই করছিস, এবার একটা কিছু কুঁড়ে ছুঁড়ে তোলার চেষ্টা কর। অলোক নিজেও সে কথা ভেবেছিল। তারপর প্রাইভেট ফান্ড থেকে লোন নিয়ে কাঠা 2 ওপর সাদামাটা একটা বাড়ি তুলেছিল। বাকি অংশটায় নানা ধরনের গাছ টাছ লাগিয়ে চলনসই একটা বাগান করেছিল। অবশ্য তদারকিটা করতেন অলোকের বাবা। সংসারে বাবা ও ছেলে ছাড়া আর কেউই ছিল না। অলোক একই ছেলে। ওর যখন 10 বছর বয়স তখন ওর মা মারা গিয়েছিল। আরামবাগে নতুন একটা বাড়িতে আসার পর একতলাটা ও ছেড়ে দিয়েছিল বাবা সুখময় বাবুকে। নিজে থাকতো দোতলায়। সেটা অবশ্য সুখময় বাবুরই সিদ্ধান্ত। এ পর্যন্ত ঠিকই ছিল। হঠাৎ একদিন সুখময় বাবু ছেলেকে বললেন, এভাবে তো বাবা একা একা কোনো ছেলের জীবন কাটতে পারে না। আমি আমি তোমার জন্য মেয়ে দেখছি, এবার বিয়েটা করে ফেলো। কলকাতায় থাকতে দীপালি বলে একটি মেয়ের সঙ্গে ওর আলাপ হয়েছিল। মেয়েটা বেশ ভালো, শান্ত, ধীর স্থির এবং সংসারী। মনে মনে দীপালিকে ওর পছন্দ হওয়া সত্ত্বেও ও মুখ ফুটে কোনোদিনও ওকে কিছু বলতে পারেনি। দীপালিও হাবে ভাবে ও ঠাড়ে ঠরে কিছু বলতে চাইতো, কিন্তু শান্তশিষ্ট মেয়েটার পক্ষে আর কিছু বলা হয়ে ওঠেনি। শেষ পর্যন্ত অব্যক্ত ব্যাপারটি অব্যক্তই থেকে গিয়েছিল। বিয়ের কথা উঠলেই দীপালি মিষ্টি মিষ্টি নরম মুখটাই ওর ভেসে উঠত। বাবা সুখময় বিয়ের কথা বলতেই ওর দীপালির কথা মনে পড়ল। কিন্তু সে তো আর হবার নয়। বিয়ের ব্যাপারে ও চুপ করেই থাকত, কিন্তু বেশি দিন আর চুপ করে থাকা যায়নি। পাঁচু ঘটকের তৎপরতায় সে একদিন দেখতে গেল মঞ্জুকে। মঞ্জু শহরের মেয়ে। আরামবাগে একমাত্র তিলক ছাড়া আর তেমন কোনো বন্ধুই ছিল না ওর। এখানে তিলক সম্বন্ধে কিছু বলা দরকার। সুখময়বাবুর জমি লাগোয়া জমি তিলকদের। মাঝে একটা বাঁশ দিয়ে বানানো সীমারেখা ছাড়া আর তেমন পাকাপোক্ত কোনো পাঁচিল টাচিলও ছিল না। তাতে অবশ্য 2 পড়শির মধ্যে কোনো মনোবিভেদ ঘটেনি। তিলক অবশ্য চাকরি করে না। স্টেশনের কাছে একটা স্টেশনারির দোকান ছিল। তার সংসারটি অবশ্য অলোকের মতো নয়। বউ রাধা আর মা ছাড়া তিলকও প্রায় ঝাড়া হাত পা। দুজনেই প্রায় সমবয়সী, তাই দুজনের মধ্যে বন্ধুত্বটাও জমে উঠেছিল। সেদিন কী কারণে তিলক দোকান থেকে একটু তাড়াতাড়ি চলে এসেছিল। ওদের দুজনকে নিজের বাড়িতে যেতে গেলে পুকুরের পাশ দিয়ে যেতে হয়। তখন সন্ধে পেরিয়ে গেছে। পুকুরের পাশ দিয়ে যেতে গিয়ে তিলকের নজরে পড়ল দুহাটুর মাঝে মাথা গুঁজে অলোক চুপচাপ বসে রয়েছে। অলোককে ওইভাবে মনমরা বসে থাকতে দেখেই তিলকের মনে যে কথাটা জেগে উঠল, আজ নিশ্চয়ই আবার কোনো ফাটাফাটি কিছু একটা কাণ্ড ঘটেছে। পাঁচু ঘটকের খটকালি করা মেয়েটিকে দেখে অলোকের বেশ ভালোই লেগেছিল। পান পাতার মতো মুখ, একমাথা কোকড়ানো চুল, দীর্ঘল চোখ, আর গায়ের রংটাও আহামরি মরিমরি গোছের। মেয়েটি এইচএস দিয়েছে, খাস কলকাতাতেই। হাতে মোবাইল ফোন। দীপালির মুখ আর মনে পড়েনি। মঞ্জুতেই মজেছিল। সঙ্গে তিলকও ছিল। তিলক কানে কানে একবার জিজ্ঞাসা করেছিল, কিরে, আরে ওই ঝেড়ে কাশবি তো, পছন্দ? ও কিছু উত্তর দেওয়ার আগে মঞ্জু জিজ্ঞাসা করেছিল, আমাকে কি এখন থেকে আরামবাগে গিয়ে থাকতে হবে? উত্তরটা তিলকই দিয়েছিল। তা যাকে বিয়ে করবেন সে যদি আরামবাগে থাকে
তাহলেও কি আপনি কলকাতাতেই থাকবেন? তাছাড়া আরামবাগটা কি খারাপ জায়গা নাকি? আপনাদের কলকাতার চেয়ে অনেক ভালো। তাছাড়া ছেলে ভালো চাকরি করে, আরামবাগে নিজের বাড়ি আছে, সংসারে কোনো ঝঞ্ঝাট নেই, থাকার মধ্যে ওই এক বুড়ো বাপ। অসুবিধা হওয়ার তো কোনো কথা নেই। শেষ পর্যন্ত বিয়েটা হয়েই গিয়েছিল। তিলক জিজ্ঞাসা করে, কি রে অলোক, এই অন্ধকারে পুকুর ধারে মাথা গুঁজে একা একা বসে আছিস যে? আবার কি সেই? আস্তে আস্তে মাথা তুলে আলোক বলে, আমি আর পেরে উঠছি না রে তিলক। সে তো তোকে দেখেই বুঝতে পারছি। তা আজ আবার কি নিয়ে? নিয়ের কি আর শেষ আছে রে? নিত্য নতুন, সেই বিয়ের প্রথম রাত থেকে। দোষটা তো তোরই। বউয়ের সুন্দর মুখ দেখে গলে গেলি, আর হড়বড়িয়ে পেটের কথা একেবারে উগরে দিলি। কে তোকে বলেছিল দীপালির কথা সাতকাহন করে শোনাতে? মেয়েরা তো এমনিই জেলাস হয়, জানিস না? তখন তো এত বুঝতে পারিনি রে, দম করে মুখ ফসকে বেরিয়ে গিয়েছিল। ফুলশয্যা তো সরসজ্জাতেই কেটে গিয়েছে। এখন তো একেবারে পান থেকে চুন খসলেই একেবারে গোষ্ঠী উদ্ধার। তা এখন প্রবলেমটা কি নিয়ে? কদিন ধরে চলছে, সামনেই ভাইফোঁটা, তা ওনার ছোট ভাইয়ের জন্য একটা স্যুটের কাপড় কিনতে হবে। শুট? তোর ছোট শালা তো ক অক্ষর গোমাংস, পাড়ায় মস্তানি করে বেড়ায়, তার আবার শুট কি হবে? কি হবে, কোন রাজকার্যে যান সেটা সে জানে, আর তার দিদি জানে। তা বলার মধ্যে বলেছিলাম যে তোমার ভাই স্যুট চড়িয়ে যাবেটা কোথায়, ব্যাস, আর যায় কোথায়। কি বললো জানিস? তুমি এক কাশি এক ঢোল চড়িয়ে 7 দিন অফিস করে বলো কি আমার ভাই স্যুট পরতে পারে না? নাকি তাতে মহাভারত অসত্য হয়ে যাবে? তোমার বাবার বেলায় তো ফিনফিনে ধুতি, আদ্যির পাঞ্জাবি, বিদ্যাসাগরের চটি, তার বেলা বুঝি কিছু হয় না? এই নিয়ে তো এক পোস্ত। বলার মধ্যে আমি বলেছিলাম আমার বাবাকে নিয়ে একটাও বাজে কথা বলবে না। তোমার বাপের বাড়ির টাকায় উনি কোনো লাট সাহেবই করেন না। তিলক জিজ্ঞাসা করলো, তুই কি বিয়েতে কোনো যৌতুক নিয়েছিলি? না, ও ব্যাপারটা আমার আত্মসম্মানে লাগে। এমনকি ওর গায়ে যে গয়নাগুলো আছে সব আমার নিজের টাকায় তৈরি করা। তা আজ কি নিয়ে? আমাদের এখনো পর্যন্ত কোনো ছেলেপুলে হচ্ছে না, তাও আমি একবার বলেছিলাম যে চলো ক্লিনিক্যাল টেস্টটা করেই আসি। কারো না কারোর তো ফল্ট আছেই, তাছাড়া এখন তো অনেক ওষুধ বিশুধও বেরিয়ে গিয়েছে, মেডিকেল সায়েন্স এখন অনেক এগিয়ে গিয়েছে। কিন্তু উনি তো যাবেন না, ওনার ধারণায় ওনার সব ঠিক আছে, সব দোষ হচ্ছে আমার। ওমা, ভারী আশ্চর্য তো। আজকের দিনে মেয়ে হয়ে ডাক্তারের কাছে যাবে না? আমার মুখ থেকে অফ ট্র্যাকে একটা কথা বেরিয়ে গিয়েছিল। আসলে আমাকে তো খোঁজা টোজা বানিয়ে দিয়েছিল। রাগ সামলাতে না পেরে বলে দিয়েছিলাম যে এর চেয়ে দীপালিকে বিয়ে করলে অনেক কাজের কাজ হতো। সে এখন এক ছেলের আর এক মেয়ের মা, ব্যাস, আর যায় কোথায়। গরম তেলে লঙ্কা পড়ার দশা একেবারে। কথা কুকথার একেবারে শেষ নেই। আজ সালা অফিসেই যাওয়া হলো না। বিয়ের পর থেকে কত যে কামাই হয়েছে, চাকরিটাই না চলে যায়। অলোক খানিকক্ষণ গুম মেরে বসে রইল। তিলক বলল, তোর এখন ধৈর্যের পরীক্ষা চলছে, দেখিস একদিন সব ঠিক হয়ে যাবে। রাধার মতন একটা বউ পেয়েছিলি তো, তাই এইসব মুখ দিয়ে বেরোচ্ছে, বুঝেছিস? সামান্য পরে অলোক বলল, এভাবে চলে না, চলতে পারে না। এই গতর সর্বস্ব হাড় হাবাতে বউ নিয়ে সংসার করা যায় না। বাবার দিকে মুখ তুলে তাকানো যায় না, উঠতে বসতে তো তাকেও খোঁটা খেতে হয়। গো বেচারা মানুষটা রাতটুকু বাদ দিয়ে বাইরে বাইরেই কাটিয়ে দেন। তিলকের কিছু বলার ছিল না। অশান্তির বউ জীবন উত্তক্ত করে দেয়। নেহাত ব্যক্তিগত প্রবলেম, কী বা সে বলবে। হঠাৎ খুব আস্তে আস্তে অলোক বলল, আমি একটা ডিসিশন নিয়েই ফেলেছি। ডিভোর্স? তুষ, এখন অত সহজে ডিভোর্স পাওয়া যায় না। তবে ওকে জন্মের মতন সরিয়ে দেবো। কি বলছিস তুই? অনেকভাবেই বলছি। দুষ্টু গরুর থেকে না ওই শূন্য গোয়াল অনেক ভালো, তা তুই মানবি তো? গরু আর মানুষ এক হলো? হবে। এ পৃথিবীতে হয় ও থাকবে, নয় আমি থাকবো। অলোক অলোক, বাজে কথা ভেবে মাথা গরম করিস না। এইসব সর্বনেশে চিন্তা মাথা থেকে সরিয়ে দে। কোনো উত্তর না দিয়ে অলোক চুপ করে যায়। তিলক লক্ষ্য করল, সেই ছায়া ছায়া অন্ধকারেও অলোকের দুটো চোখ জ্বলছে কি এক অনিবার্য হিংসায়। সপ্তাহখানেক পরেই একদিন ভোরবেলা অলোক এসে হাজির হলো তিলকের বাড়ি। আরে, মঞ্জু তোদের বাড়িতে আছে? মঞ্জু?
সে তো কালে ভদ্রে আসে, আমার বাড়িতে আসেনি, আমার বউয়ের সঙ্গে ঠিক পট খায় না ওর। যাই হোক, ও তো আমার বাড়িতে আসেনি। কেন, কাল রাত্রেও কি ঝগড়া হয়েছিল নাকি? না, 3-4 দিন ধরে দেখছি কেমন যেন চুপচাপ হয়ে গিয়েছে। হয়তো নিজের ভুলটা বুঝতে পেরেছে। মঞ্জু বুঝবে নিজের ভুল? তাহলেই হয়েছে। তাহলে সেটাই তো বুঝতে পারছি না। ও কোনো চিঠিপত্র রেখে যায়নি? না। তাহলে আচ্ছা, ওর বাপের বাড়িতে ফোন করেছিলি? না, তবে বাপের বাড়ি যাব বললেই তো আর যাওয়া যায় না। তাছাড়া ওর দাদা বৌদির সঙ্গেও তো তেমন বনিবনা নেই, ওই স্বভাবের জন্যে। তাছাড়া অত ভোরে বাপের বাড়ি, 8টার আগে যার ঘুমই ভাঙে না। তোদের ওদিকে তো বলাই বাবু আর মালাকার বাবুর বাড়ি, খোঁজ নিয়েছিলি সেখানে? না, ওখানেও যায়নি। তুই বলেছিস কাল রাতে ও তোর বাড়িতেই ছিল। বলতে পারবো না রে। ইদানিং ও আর আমি আলাদা আলাদা ঘরে শুতাম। রেখার মা এসে রান্নাবান্না করে দিয়ে চলে যেত, নিজে খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়তো, খাবার চাপা দেওয়া থাকতো। আমি আমার মতন খাবার গরম করে নিয়ে খেয়ে দিয়ে শুয়ে পড়তাম। এরকম কদিন চলছে? তা প্রায় সপ্তাহখানেক তো হবেই। তাহলে তো তোকে একবার থানায় রিপোর্ট করা দরকার। থানা মানেই তো কেঁচো খুঁড়তে একেবারে সাপ, হ্যারাসমেন্টের একশা। কিন্তু থানায় তো তোকেই যেতে হবে, জলজ্যান্ত একটা মানুষ তো হাওয়ায় উড়ে যেতে পারে না। তাহলে থানায় যাবো বলছিস? 100 বার। একা না পারিস তো বল, আমি তোর সঙ্গে যেতে পারি। ঠিক আছে, একটু ভেবে দেখি। টেবিলের ওপর কলম ঠুকতে ঠুকতে ইন্সপেক্টর ব্রজ হালদার দুজনের মুখের দিকে তাকিয়ে নিয়ে বললেন, বউ পালিয়েছে বলছেন? অলোক বলল, না স্যার, পালানোর কথা বলছি না। তাহলে কি বলছেন? মানে খুঁজে পাচ্ছি না। কার বউ? আমার স্যার। অলোকে উত্তর দিল, কবে থেকে? গত বুধবার সকাল থেকে ওকে আর আমি দেখতে পাচ্ছি না। বেড়ে বললেন তো মশাই, গত বুধবার সকাল থেকে বাড়ির বউকে খুঁজে পাচ্ছেন না, আর আজ হলো গিয়ে রোববার। এতদিন কি গাঁজায় দম দিচ্ছিলেন? উত্তরটা তিলকই দিল। না না স্যার, এ কথা কেন বলছেন? এ কদিনও জানা অজানা সব জায়গাতেই খোঁজাখুঁজি করেছিল, কোথাও কোনো খবর না পেয়ে বাধ্য হয়ে। তাছাড়া আমি ওকে জোর করে এনেছি এখানে। মানে? ভুরু কুচকে ব্রজ হালদার বললেন, বউ হারালো একজনের আর আপনি ওকে জোর করে থানা টেনে এনেছেন? বুঝলাম না কি বলতে চাইলেন। স্যার, অলোক আসলে থানা পুলিশ করতে ভীষণ ভয় পায় তো, সেজন্যই। কেন, আমরা কি বাঘসিংহ? কেউ এলেই তাকে খপ করে মুখে পুড়ে দেবো? না না স্যার, ঠিক তা নয়। আসলে লোকে বলে না, ওই পুলিশের ছুলে 18 ঘা, আর কি, সেই কারণেই আর কি। হোয়াট রাবিশ! 5 দিন হয়ে গেল বউ নেপাত্তা, আর এখন এসেছেন থানায় খবর দিতে। নাম কি? অলোক বলল, আগে অলোক দাস। বউয়ের নাম? মঞ্জু দাস। মঞ্জু দেবীর বয়স কত? বছর 24 তো হবেই। বিয়ে করেছেন কতদিন? ছেলেপুলে? আগে ছেলেপুলে তো হয়নি, বিয়ে হয়েছে প্রায় বছর 3 হয়ে গেল। বউয়ের সঙ্গে ভাবসাব কীরকম? খুব ভালো স্যার, একেবারে লক্ষ্মী মন্ত, মানে যাকে বলে আদর্শ প্রিয় লক্ষ্মী, পতিয়ন্ত প্রাণ। মাঝে মাঝে ঝগড়াঝাটি হতো না? না স্যার, বলুন না, স্বামী অন্তঃপ্রাণ। ভালো করে জানেন সেটা? মানে? মানেটা পরে বোঝা যাবে। কোথায় যেতে পারে বলে মনে হয়? গেলে একমাত্র বাপের বাড়ি, তাও সে আমি নিয়ে গেলে তবেই। শ্বশুর বাড়ি কোথায়? কলকাতায়, শ্যামবাজারের কাছে। লাস্ট কদিন আগে কলকাতায় গিয়েছিলেন? আগে আমি তো রোজই যাই, আমি তো কলকাতায় চাকরি করি। সামান্য অধৈর্য হয়ে ব্রজ হালদার জিজ্ঞাসা করলেন, আমি জিজ্ঞেস করছি লাস্ট কদিন আগে বউকে নিয়ে কলকাতায় গিয়েছিলেন? একটু কাচুমাচু মুখে অলোক বলল, আগে সেই পুজোর সময়। ডিমান্ড কত? কিসের স্যার? বুঝতে পারছেন না? বাড়ি থেকে স্টেশন পৌঁছান কিসে করে? আগে সাইকেলে। একটা স্কুটার বা বাইক হলে ভালো হতো না? সে তো ভালোই হতো, কিন্তু পাচ্ছি কোথায় বলুন? কেন, শ্বশুর দেবে চেয়েছিলেন? কি যে বলেন স্যার, বিয়ের সময় একটা কানাকুড়িও তো নিইনি। লাভ ম্যারেজ? আজকাল লাভ ম্যারেজ হলেও ছেলের বাবা লম্বা ফিরিস্তে হাঁকায়। আমার বাবা অত্যন্ত সজ্জন মানুষ। আপনার স্ত্রীর কোনো পোস্ট অ্যাফেয়ার ছিল কিনা জানেন? খোঁজ নিয়েছেন? বললাম না, লক্ষ্মীমন্ত বউ। আমার বন্ধু এই যে তিলক, ওকেই জিজ্ঞাসা করুন না, আজ পর্যন্ত কোনো পরপুরুষের দিকে মুখ তুলে তাকাই না পর্যন্ত। বাড়িতে আপনার কে কে আছেন? অনলি বাবা, তারও তো অনেক বয়স হয়েছে। তার মানে আপনি অফিস চলে যাওয়ার পর আপনার স্ত্রী একাই থাকতেন? হ্যাঁ স্যার। আচ্ছা, ওর মধ্যে কোনো অস্বাভাবিকতা লক্ষ্য করেছিলেন নিয়ার অতীতে? না স্যার।
অর্থাৎ আপনার স্ত্রী অতি পতিব্রতা, অল্প বয়সী, সুন্দরী যুবতী বউ। আচ্ছা, সুন্দরী তো? আগে তিনি সারাদিন বাড়িতে একা থাকতেন, বুড়ো শ্বশুর ছাড়া আর কারোর সঙ্গে? বাই দ্য ওয়ে, পড়শিদের সঙ্গে আলাপ পরিচয় কেমন ছিল? হঠাৎ তিলক বলে ফেলল। আসলে বউঠান একটু ইন্ট্রোভার্ট টাইপের, লাজুক মুখচোরাও বলা যেতে পারে। খুব একটা কারোর সঙ্গে মেলামেশাও করতে পারতেন না ঠিক। ঠিক আছে, এখন বাড়ি যান, আমরা খবরাখবর নিচ্ছি। সামনে ওই যে কনস্টেবলটি বসে আছেন, একটা এমডি লিখিয়ে যান, বাড়ির ঠিকানা আর মোবাইল নাম্বারটা রেখে যাবেন। অলোক ডায়েরি লেখাতে চলে গেল। তিলক জিজ্ঞাসা করল, তাহলে কি হবে স্যার? বউঠানকে কি খুঁজে পাওয়া যাবে? উনি স্বেচ্ছায় কারোর সঙ্গে পালিয়ে না গেলে পাওয়া যেতে পারে। তাছাড়া গত এক সপ্তাহে এই অঞ্চলে কোনো ধর্ষণ বা খুনের খবর আসেনি। ঠিক আছে, আপনারা এখন আসুন, দেখছি কি করা যায়। সেদিন বিকেলবেলা একজন এসআইকে নিয়ে ব্রজ হালদার হাজির হলেন অলোক দাসের বাড়িতে। ছিমছাম দোতলা বাড়ি, বাড়ির চারপাশ ঘিরে ছোট্ট একটা বাগান, নানা রকম ফুলের গাছ। বাড়িতে ঢোকার মুখে ছোট্ট একটা লোহার গেট, সম্ভবত কিছুদিন আগে রংচং করা হয়েছিল। দরজার উপর নাম সাটা রয়েছে দীনেশ দাস আর অলোক দাস। কলিং বেল ছিল না, জোরে কড়া নাড়লেন ব্রজ হালদার। 70-এর কাছাকাছি যাওয়া এক বৃদ্ধ এসে দরজা খুলে দাঁড়ালেন। মাথার চুল সব পাকা, মুখে কয়েকদিনে না কামানো কাঁচা পাকা দাড়ি। তবে যতটা উদ্বিগ্ন দেখাবার কথা ততটা ছাপ কিন্তু বৃদ্ধের মুখে নেই, বরং বেশ নির্লিপ্ত। দীনেশবাবুই বললেন, থানা থেকে আসছেন? অলোক দাস? হ্যাঁ, আমারই ছেলে। বাড়ি আছে? হ্যাঁ আছে, একটু আগে ফিরেছে। কিন্তু ওর স্ত্রী তো শুনলাম। আগে গত বুধবার থেকে বৌমাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথায় যেতে পারে? বাপের বাড়ি? বাপের বাড়ির সঙ্গে বৌমার তেমন সুসম্পর্ক তো নেই। সুসম্পর্ক নেই মানে? একটু ঢোক গিলে দীনেশ বললেন, মানে ওই যতদিন বেআই মশাই জীবিত ছিলেন মাঝে মাঝে উনি আসতেন, দোতলার ঘরে গিয়ে মেয়ের সঙ্গে কথাবার্তা বলে চলে যেতেন। তা তিনিও গত হলেন, আর কেউই তো ও বাড়ি থেকে কোনো খবরাখবর করেন না। আর কেন? এই কেনর উত্তরটা আমার কাছে নেই। তাছাড়া এসব ব্যাপার নিয়ে বৌমা আমার সঙ্গে কোনো কথাই বলতো না। আপনার সঙ্গে ওনার সম্পর্ক কেমন ছিল? দীনেশ ফের নির্বিকার। ব্রজ হালদার বললেন, বুঝলাম। তা আপনারা কোনো আর্থিক চাপ দিয়েছিলেন? আগে না, আমার ছেলে ভালোই রোজগার করে, একটা বাইক কিনবো করছিল। 2 চাকা গাড়িতে আমার বড় ভয়, তাই ও আর সেটা কেনেনি। ডোন্ট মাইন্ড, আপনার ছেলে আর আপনার বৌমার মধ্যে বোঝাপড়া কেমন ছিল? আবার নীরবতা। বলুন মিস্টার দাস, চুপ করে থাকলে তো কোনো আসল জায়গায় পৌঁছানো যাবে না। খানিক পরে দীনেশ বললেন, ছেলের বউয়ের সম্বন্ধে কোনো খারাপ উক্তি কি আমার মুখে মানায়? কিন্তু মিস্টার দাস, আপাতত সেন্টিমেন্ট ছড়িয়ে দিতে হবে। ঘাড় নাড়তে নাড়তে দীনেশ বললেন, হ্যাঁ জানি, শুধু এইটুকুই বলতে পারি, সম্পর্ক ঠিক, আর 5টা স্বামী স্ত্রীর মতো ছিল না। হয়তো মঞ্জুর অনেক গ্রিভান্স ছিল, তাই জন্যে আগে মাঝে মধ্যে বার্স্ট আউট করতো, সেটা যেন নিত্যদিন বেড়েই চলছিল। আপনার তো কোনো নাতি নাতনি হয়নি? হ্যাঁ, সেটাও অশান্তির আরও একটা কারণ। এর আগেও কি কোথাও এভাবে বেরিয়ে টেরিয়ে যেতেন? না তো, কোনো বন্ধু বান্ধবের বাড়ি? তেমন কেউ আছে বলে তো আমার জানা নেই। আমরা একটু আপনার বাড়িটা সার্চ করব। হ্যাঁ করবেন বই কি, ওপরে চলে যান, ছেলে হয়তো ঘরেই আছে। দোতলায় অলোকের ঘর, পাশাপাশি দুখানা, কিন্তু মাত্র 3 বছরের বিবাহিত দম্পতি। তাই আলোকের কথায় প্রতিপানা এবং লক্ষ্মীমন্ত স্ত্রী, কিন্তু তার কোনো নমুনাই পাওয়া গেল না। অলোকের ঘরটি প্রায় ভাগার, কোনো জিনিসই কোথাও ঠিক জায়গায় নেই। একটা ব্যাপার ব্রজ হালদারকে একটু বিস্মিত করল। টেবিলের ওপর একটা 14 ইঞ্চির কালার টিভি, খাটের ওপর বালিশে হেলান দিয়ে অলোক একটা সিরিয়ালের এপিসোড দেখছে খুব মন দিয়ে। টিভি কি আপনি দেখছিলেন? হ্যাঁ, কি করব, একা একা তো চুপচাপ বসে থাকা যায় না। মনে মনে ভাবলেন, 5-6 দিন যার স্ত্রী নিখোঁজ, সে এত মনোযোগ দিয়ে টিভিতে কনসেন্ট্রেট করে রয়েছে কেমন করে? পাশেই ছিলেন এসআই পরমেশ। ব্রজ হালদার বললেন, কয়েকজন কনস্টেবলকে আনিয়ে নাও, সারা বাড়ি ইভেন বাগানটা পর্যন্ত সন্দেহজনক কোনো জায়গা দেখলেই খুঁড়ে দেখবে। স্যার, আপনি কি অন্য কিছু ভাবছেন? ভাবনার কি শেষ আছে পরমেশ? তোমায় যেটা বললাম সেটা করো। তারপর অলোকের দিকে ফিরে বললেন,
আপনার স্ত্রী গয়নাগাটি সব কিছু কি নিয়ে গেছেন নাকি আছে? না স্যার, সবই তো আছে, মানে আমার যতদূর খেয়াল আছে। পরমেশ, যেটা বললাম সেটা করো, আমি একটু আশেপাশে বাড়িগুলোতে খোঁজ নিই। প্রথমেই গেলেন নিয়ারেস্ট প্রতিবেশী তিলকের বাড়ি। ওর বউ রাধার সঙ্গে দেখা, কিন্তু তিলকের বউ ব্রজ হালদারকে বেশ ধন্দে ফেলে দিল। ওর স্টেটমেন্টের সঙ্গে অলোকের স্টেটমেন্টের কোথাও কোনো মিল নেই। রাধার কথায় মঞ্জু ছিল দুর্মুখ এবং দজ্জাল। স্বামীর সঙ্গে বিয়ের পর থেকে নিত্যনৈমিত্য খিটিরমিটির, কোনো একটা ছুতোয় মঞ্জু পাড়া কাঁপিয়ে ঝগড়া করত। ইভেন বাচ্চা না হওয়ার জন্য অলোককেই দুষত। আরও একটা ব্যাপার নিয়ে ওদের মধ্যে তুলকালাম হতো। সেটা কি? অলোকদার বিয়ের আগে একটি মেয়ের সঙ্গে আলাপ ছিল, যদিও সেটা প্রেম নয়, তবে হ্যাঁ দুজনের মধ্যে একটু ভালো লাগার ব্যাপার ঘটেছিল। কিন্তু কোনো কথাবার্তা হওয়ার আগেই দীপালির অন্যত্র বিয়ে হয়ে যায়। অলোকদার মুখেই শোনা যায় মেয়েটি এখন স্বামী এবং 2 সন্তানের সাথে সুখে সংসার করছে, এবং অলোকদার সঙ্গে ওই মেয়েটির আর কোনো সম্পর্ক নেই। আপনি কিভাবে জানলেন? হ্যাঁ, অলোকদাই সব কিছু বলেছিলেন, অথচ মঞ্জুর ধারণা অলোকদার সঙ্গেই নাকি দীপালির আজও সম্পর্ক আছে। কিন্তু আমি জানি এটা একটি মঞ্জুর ভুল ধারণা। মঞ্জু দেবী কোথায় যেতে পারে বলে আপনি মনে করেন? জানি না, তবে অন্তত আমার এলাকায় কোনো মহিলার সঙ্গে তো ওর তেমন কোনো ইন্টিমেসি ছিল না। আরও আশেপাশের কয়েকটা বাড়িতে খবর নেওয়া হলো। মোটামুটি সবার একই উত্তর, মঞ্জু যেন লোকালয় বহির্ভূত একটা বিচ্ছিন্ন দ্বীপ। বাগান খোঁড়ার সময় অলোক প্রায় তেড়ে এলো। আপনারা পুলিশের লোক বলে যা খুশি তাই করতে পারেন না, কিন্তু আমার আর আমার বৃদ্ধ বাবার মেহনতে এই সুন্দর সাজানো বাগানটাকে খোঁড়াখুড়ি করে একেবারে লণ্ডভণ্ড করে দিলেন। জানেন কত দিনের কত পরিশ্রম আর মেহনত দিয়ে বাগানটাকে সাজিয়েছিলাম। আমার বুড়ো বাবার শেষ জীবনের শান্তিটুকুও একেবারে তছনছ করে দেবেন। নির্বিকার মুখে ব্রজ হালদার বললেন, কান্ট হেল্প, আমাদের কাজটা আমাদের করতে দিন। আপনার কি মনে হচ্ছে আমার স্ত্রী মাটির নিচে লুকিয়ে বসে আছে? লুকিয়ে বসে নাও থাকতে পারে, লুকিয়ে রেখে দেওয়া যেতে পারে। শেষ পর্যন্ত বাগানের মাটি খুঁড়ে এবং গাছগাছালি লণ্ডভণ্ড করেও কিছু পাওয়া গেল না। যাওয়ার সময় ব্রজ হালদার বলে গেলেন, স্ত্রীর ছবি থাকলে মিডিয়ার সাহায্য নিন, খবরের কাগজ এবং টিভিতে দিয়ে বিজ্ঞাপন করুন, 1 কপি থানাতেও জমা দেবেন। তবে এতে ভেবে নেবেন না কিন্তু যে আমরা হাত পা গুটিয়ে বসে থাকবো। আমাদের একবার আপনার শ্বশুরবাড়িও যেতে হবে, দেখি ওখান থেকে কোনো ক্লু পাওয়া যায় কিনা। দিন 5 পর রাত তখন অনেক, ঘোর অমাবস্যা। কোদাল আর শাবল নিয়ে তিলক এলো ওদের বাগানে। অলোক তার আগেই এসে গিয়েছিল। থানায় যাওয়ার আগে 2 বন্ধু মিলে দেহটা তিলকের বাগানে মাটির নিচে চাপা দিয়ে রেখেছিল। পরামর্শটা ছিল তিলকেরই। তিলক বলল, আপাতত বডিটা আমাদের বাগানেই পুঁতে রাখ, পুলিশ ভেরিফিকেশন করার পর বডিটা আবার তোর বাগানে এনে রেখে দিবি, তাহলেই হবে। একই জায়গায় পুলিশ 2 বার খোঁড়াখুঁড়ি করবে না। তিলকের বাগান থেকে মঞ্জুর পচাগলা দেহটা তুলে নিয়ে এসে ফেলল অলোকের বাগানে। বেশি খোঁড়াখুঁড়ি করতে হলো না, সেই কাজটা পলিসি অর্ধেক করে গেছে। প্রায় ঘণ্টাখানেক সময় লাগলো গর্তটা বানাতে। তিলক বলল, এটা আমি কি করলাম? অপরাধীকে বাঁচাতে নিজের কাছেই নিজে অপরাধী হয়ে গেলাম। কি বলছিস? না না, কিছু না, তুই তাড়াতাড়ি কর, রাধা জেগে ওঠার আগেই তুই করে ফেল সবটা। ধরাধরি করে ওরা দেহটা কবরের নিচে শুইয়ে দিল। অনুতপ্ত তিলক শেষবারের মতো মঞ্জুর প্রায় বিকৃত মুখের দিকে তাকিয়ে বলল, বৌঠান, পারো যদি আমাকে ক্ষমা করে দিও। আর কিছু বলার আগেই মাথার ওপর শাবলের প্রচণ্ড আঘাতে তিলক 2 বার ছটফট করেই দেহটা স্থির হয়ে গেল। শাবলটা মাটিতে ফেলে প্রাণপণ গর্ত ভরাট করতে করতে অলোক বিড়বিড় করে বলল, কি করব বল, খুনের সাক্ষী যে রাখতে নেই ভাই। আমাদের আজকের গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং হাইপ বাটনে ক্লিক করে গল্পটিকে হাইপ করবেন। আর কেমন লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের মধ্যে থেকে একটি কমেন্ট পিন করে দেব। এই রকম গোয়েন্দা গল্প আর অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায় নিয়ে আসি। আমাদের চ্যানেলটি ঘুরেও আসতে পারেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। ধন্যবাদ।